হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকনোস লাইফ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আরআরবি জেএলপি অ্যান্ড টেকনিশিয়ান যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার যাবতীয় যা স্টেপ আলোচনা করব। যে পরীক্ষায় কয়টা স্টেজ থাকে, কেমন সিলেবাস থাকে, তোমার কি কি পড়তে হবে এই চাকরি পেতে গেলে, এএলপির জন্য কোন পার্ট তোমার এক্সট্রা থাকে, টেকনিশিয়ানের জন্য তোমার কি কি স্টেপ থাকে, ভ্যাকান্সি আগেরবার কেমন ছিল, কোন আইটিআই টেট থাকলে তোমরা কি কি পোস্ট দিতে পারবে, কি করে তোমরা ইজিলি এই জবটা পেতে পারো, সেই সব ডিটেলস তোমরা এই ভিডিওতে পাবে। আমি 2018-র যে এলপি টেকনিশিয়ানের নোটিফিকেশান বেরিয়েছিল সেটাতে অ্যাপ্লাই করেছিলাম। CBT1 CBT2 দুটোই অ্যাটেন্ড করেছিলাম। আমার আইটিআইয়ের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা অটোমোবাইল এই টাইপের কোনো একটা ট্রেড থাকলে হয়তো এলপির চাকরিটা হয়ে যেত। আমার এইচএস সায়েন্স দিয়ে ফর্ম ফিল আপ করা ছিল। তো শুধুমাত্র টেকনিশিয়ানের সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান যে পোস্টটা আছে সেই পোস্টগুলোর জন্য এলিজিবল ছিলাম। আর এই পোস্টের ভ্যাকান্সিও সব থেকে কম ছিল আর কাট অফও হাই, কারণ এইচএস সায়েন্স যারা ছিল উইদাউট আইটিআই ট্রেড তারা শুধুমাত্র এই পোস্টগুলোর জন্যই এলিজিবল ছিল। তো ওই জন্যই এই দুটো পোস্টে হাই কাট অফ গেছে। আর বাদবাকি যে আইটিআই ট্রেডগুলো আছে, এএলপি বলো, টেকনিশিয়ানের বাদবাকি পোস্টগুলো বলো, প্রচুর কম কাট অফ গেছিলো। তো এই পরীক্ষা নিয়ে আমার ভালো এক্সপিরিয়েন্স আছে। আমি আমার জীবনে সরকারি চাকরির যে জার্নি সেটা শুরু করি এই এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা দিয়ে। এএলপি টেকনিশিয়ানের CBT1 ছিল আমার এই জার্নি শুরু হওয়ার পর প্রথম কোনো পরীক্ষা, যেটা আমি মোটামুটি সিরিয়াসভাবে দিয়েছিলাম। আর CBT1-এ CBT2-তে দুটোতেই যথেষ্ট ভালো স্কোর করেছিলাম। তো যাই হোক, তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, পরীক্ষার কী কী স্টেপ আছে, সিলেবাস আছে, কেমন এজ লিমিট, কোন কোন মেডিকেল ক্যাটাগরি থাকলে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো যাবতীয় যা ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। আর যাদের এইচএস সায়েন্স আছে তারাও স্পেশালি ভিডিওটা দেখো, তোমাদের কি কি সিলেবাস থাকবে, সায়েন্সের কোন কোন পার্টে, মানে কোন কোন পার্ট পড়লে তোমরা মোটামুটি এক্সাম পাস করতে পারবে। তো এই সব হেল্পফুল ইনফরমেশান তোমরা এই ভিডিওতে পাবে। প্রথমে স্যালারি নিয়ে আসি। স্যালারিটা যে কোনো চাকরির সব থেকে মেন বিষয় হয়। প্রথমে সবাই ভাবে একটা চাকরি পেলেই হলো, কিন্তু আলটিমেটলি স্যালারিটা বিশাল ম্যাটার করে। এর জন্যই সব কিছু। টেকনিশিয়ানের যে স্যালারি, টেকনিশিয়ান হলো সেন্ট্রালের লেভেল 2, এর 19,900 বেসিক পে থেকে শুরু। টেকনিশিয়ানে যারা জব পাবে জেড সিটি হলে এখন 46% ডিএ, তো এই ডিএ মোটামুটি তোমার 31,000 মতো স্যালারি হবে। এএলপির কিছু এক্সট্রা অ্যালাউন্স থাকে। যাই হোক, স্যালারি মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে টেকনিশিয়ানের যে কোনো পোস্টে পেলে 31,000 প্লাস থেকে তোমাদের স্যালারি শুরু হবে। স্যালারিটা একটা বিশাল বড় মোটিভেশন যে কোনো জবের ক্ষেত্রে। এজ লিমিট যারা আনরিজার্ভ আছে তাদের 18 থেকে 28 বছর পর্যন্ত। এসসি এসটিরা আরও 5 বছর এক্সট্রা পায়। এসসি এসটিদের জন্য 33 বছর পর্যন্ত পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে। ওবিসি নন ক্রিমিলিয়াররা 31 বছর পর্যন্ত। পিডাব্লিউডি আনরিজার্ভ 38 বছর। ওবিসি, এসসি এসটি এজ তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আরও অনেক ক্যাটাগরি থাকে যার এগেনস্টে রিজার্ভেশন দেওয়া হয়, যেমন যারা এখন কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি অথবা গ্রুপ ডি পদে জব করছে এবং যাদের সার্ভিস 3 বছর হয়ে গেছে, তারা 40 বছর পর্যন্ত এক্সাম দিতে পারবে। আর যদি এসসি হয় তাহলে 45 বছর বয়স পর্যন্ত এক্সাম দিতে পারবে। এটা শুধুমাত্র রেলের এএলপি টেকনিশিয়ান না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফিকেশনই বেরোক তাতে এই রিজার্ভেশনটা থাকে। অলরেডি যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি 3 বছর রেগুলার সার্ভিস হয়ে গেছে, তারপর যারা রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিস করেছে 25 বছরের কম বয়সে, তারাও এজে একটা ছাড় পাবে। এবার এক্সামের কি কি স্টেজ আছে। এক্সাম টেকনিশিয়ান CBT1 আর CBT2 এই দুটো স্টেজ দিলেই শেষ। তারপরে মেডিকেল, ডিভি এগুলো হয়, এগুলো তো কমন। আর এএলপিতে এই সেম CBT1 CBT2, মানে এই দুটো এএলপি টেকনিশিয়ানের জন্য একদম সেম হবে। শুধু যারা এএলপিতে সিলেক্ট হবে তাদের এক্সট্রা করে যে অ্যাপটিটিউড টেস্ট আছে, যেটাকে সাইকো টেস্ট অনেক সময় আমরা বলি, তো এই অ্যাপটিটিউড টেস্টটা অ্যাটেন্ড করতে হবে। CBT1-এর নাম্বার শুধুমাত্র CBT2 এক্সামে অ্যাটেন্ড করার জন্য। CBT2-এর যে নাম্বার হবে সেই নাম্বারেই যাবতীয় যা ফাইনাল কাট অফ, মেরিট লিস্ট সেই সব হবে।
CBT2 এরও স্টেজ আছে, কোন স্টেজের নাম্বারে তোমার ফাইনাল কাট অফ হবে সেই নিয়ে নেক্সট স্লাইডে আসছি। তো স্টেজ আছে এক্সামের দুটো, CBT1 CBT2, আর যারা ALP দেবে ওদের জন্য স্টেজ 3টে। CBT1-এ 75টা প্রশ্ন থাকবে, 60 মিনিট সময় থাকবে, 1/3 নেগেটিভ। CBT2-এ পার্ট আছে দুটো, পার্ট এ পার্ট বি। পার্ট এতে 100টা প্রশ্ন থাকবে, 90 মিনিট সময় থাকবে। পার্ট বিতে 75টা প্রশ্ন থাকবে, 60 মিনিট সময় থাকবে। এর মধ্যে যে পার্ট এ আছে CBT2 এর, এই পার্ট এর নাম্বার দিয়েই টেকনিশিয়ানের ফাইনাল মেরিট লিস্ট হবে। পার্ট বিটা শুধুমাত্র পাস করতে হবে। পার্ট বিতে থাকে ট্রেড, যার যে ITI ট্রেড আছে সেই ITI ট্রেডের প্রশ্ন থাকবে, কিন্তু পার্ট এতে সেম সিলেবাস অ্যাজ CBT1। এবার CBT1-এর সিলেবাসটা একটু দেখে নিই ডিটেলসে। CBT1-এ 4টে পার্ট থাকে, ম্যাথ, রিজনিং, সায়েন্স আর জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স। তো 4টে পার্ট যেমন SSCর পরীক্ষায় 4টে পার্ট আলাদা আলাদা করা থাকে, রেলওয়ের পরীক্ষাগুলোতে আলাদা থাকে না। মানে তোমার 1 নম্বর প্রশ্ন যদি অঙ্কের হয়, তোমার তার নেক্সট প্রশ্নটা জিআইয়ের হতে পারে, অথবা সায়েন্সের হতে পারে, অথবা জিকের হতে পারে। তো রেলওয়েতে এরকম র্যান্ডামলি প্রশ্ন সাজানো থাকে, কোরকম SSCর মতো যে ম্যাথ একটা সেকশন, ইংলিশ একটা সেকশন, রিজনিং একটা সেকশন, ওরকম থাকে না। 75টা প্রশ্ন থাকবে, 60 মিনিট সময় থাকবে। ম্যাথ থাকবে 20টা, রিজনিং থাকবে 25টা, সায়েন্সের প্রশ্ন থাকবে 20টা, আর জিকে অথবা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা থাকবে 10টা। জিকের ওয়েটেজ রেলওয়ের ALP টেকনিশিয়ান পরীক্ষায় খুব কম থাকে। ম্যাথ, রিজনিং, সায়েন্স এইগুলো স্ট্রং হলেই চাকরি পাওয়া যায় ইজিলি। তারপর CBT2 এটাই মেন, CBT2 পার্ট এ। এতে ম্যাথ, রিজনিং, সায়েন্স আর জিএ অথবা কারেন্ট অ্যাফেয়ার্স সেম, 100টা প্রশ্ন, 90 মিনিট সময়। আর এরই যে পার্ট বি, এতে 75টা কোশ্চেন থাকবে, সময় 60 মিনিট। এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, এটার নাম্বারে তোমার ফাইনাল মেরিট হবে না, ফাইনাল মেরিট হবে পার্ট এর নাম্বারে। CBT1 আর CBT2 এর মধ্যে পার্থক্য একটাই, যে CBT1-এ 75টা প্রশ্ন থাকবে, আর CBT2 এর পার্ট এতে 100টা প্রশ্ন থাকবে। প্রশ্নের লেভেলে বিশাল কিছু পার্থক্য দেখবে না। তারপরে পার্ট বি যেটা আছে, ট্রেড সিলেবাস যেটা, এই ট্রেড সিলেবাস বিভিন্ন ITI যে ট্রেড আছে সে এক একটা ITI ট্রেডের জন্য এক একটা সিলেবাস থাকবে। তো ট্রেড সিলেবাস যারা যে ITI ট্রেড করেছো তারা এই DGETর যে ওয়েবসাইট আছে, সিম্পলি গুগলে সার্চ করবে DGET ওয়েবসাইট। তো ওয়েবসাইট থেকে তাদের ITI কোর্স রিলেটেড যে সিলেবাস, সেই সিলেবাস ডাউনলোড করে নেবে, তারপর সেই অনুযায়ী তোমার প্রশ্ন দেবে। তারপর যারা HS সায়েন্স আছে তারাও টেকনিশিয়ানের একটা পোস্টের জন্য এলিজিবল হয়, দুটো পোস্টের জন্য, একটা হলো সিগন্যাল আর একটা হলো টেলিকমিউনিকেশন। তো যারা HS সায়েন্স দিয়ে দেবে তাদের যে ট্রেড সিলেবাসের যে পার্টটা আছে, ট্রেড পার্ট যেটা আছে, সেই ট্রেড পার্টে শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথ রিলেটেড প্রশ্ন থাকবে। তারপর যারা ALP দেবে তাদের একটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট তাদেরকে পাস করতে হবে। ALPর যতগুলো ভ্যাকান্সি থাকবে তার 8 গুণ টাকা হবে এই CBAT টেস্টের জন্য। তারপর ALPর মেরিট লিস্টটা একটু টেকনিশিয়ানের থেকে আলাদা। ALPর মেরিট লিস্টটা তোমার যে CBT2 এর পার্ট এ আছে, সেই পার্ট এর যা নাম্বার পাবে সেখান থেকে 70% ওয়েটেজ থাকবে। আর যে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট যেটা হবে, যেটা ALPর জন্য স্টেজ 3, সেই স্টেজ 3 যে নাম্বার পাবে তার 30% ওয়েটেজ থাকবে। এই দুটো পার্ট থেকে তোমার নাম্বার নিয়ে 70% 30% ওয়েটেজ নিয়ে ALPর যে ফাইনাল মেরিট, সেই ফাইনাল মেরিট হবে। যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছে, ITI বাদ দিয়েও অনেকের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এরাও ALPর পরীক্ষার জন্য এলিজিবল হয়। এরা টেকনিশিয়ানের কোনো পোস্ট দিতে পারে না। তো ALPর জন্য ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটা ট্রেডই হয়, শুধুমাত্র ডিপ্লোমা না, ডিপ্লোমা প্লাস বিটেক
দুটো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেটই এলিজিবল হয়। এবার কয়েকটা পোস্টের দেখে নেব যে কোন কোন আইটিআই টেটগুলো ইউজুয়ালি এলিজিবল হয়। এই এএলপি টেকনিশিয়ানের যে নোটিফিকেশান থাকবে তাতে সব ডিটেলস থাকবে। তোমরা আগের বারের যে নোটিফিকেশান সেটা একটু ভালো করে অ্যানালাইসিস করতে পারো, ওতে এগুলো সব আছে, সব পোস্টেরই আছে। যতগুলো পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছিল প্রত্যেকটা পোস্টের ডিটেলস আছে সেখানে, যে কোন মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, তারপরে কোন কোন ট্রেড সেই পোস্টের জন্য এলিজিবল হবে। তো আমি এখানে কয়েকটা তুলে ধরেছি তোমাদের একটা রাফ আইডিয়া আসার জন্য। এখানে দেখতে পারো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, এর যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা A1 লাগবে। এএলপির জন্য ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক প্লাস আইটিআই এ তো মাস্ট। আইটিআইয়ের কোন কোন ট্রেড সেটা দেখে নাও। ট্রেডস অফ আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, হিট ইঞ্জিন, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, মেকানিক ডিজেল ইঞ্জিন, মেকানিক মোটর ভেহিকেল, এই যে ট্রেডগুলো আছে। তারপর টার্নার, ওয়্যারম্যান, এই ট্রেডের যারা আছে তারা এএলপির ফর্ম ফিল আপ করতে পারবে বা তারা এএলপির জন্য এলিজিবল হবে। তা এছাড়াও মাধ্যমিক প্লাস যে সিসিএ যেটা হয়, অ্যাপ্রেন্টিস যেটা হয়, তো তারা এই ট্রেডগুলোর মধ্যে কোনো একটা অ্যাপ্রেন্টিস করে থাকলেও তারা এএলপির জন্য এলিজিবল হবে। এছাড়াও 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তো যারা আছে ডিপ্লোমাতে তারাও এই এএলপির পোস্টের জন্য এলিজিবল হবে। দেখো নিচে নোট দিয়ে লেখা আছে যে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস অ্যাজ অ্যাবভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল, মানে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায় কারো যদি বিটেক থাকে এই ট্রেডগুলোতে তাহলে তারাও এএলপির জন্য এলিজিবল হবে। তারপর টেকনিশিয়ান, এরকম অনেক ডিপার্টমেন্ট আছে। টেকনিশিয়ান টিআরডি, যে ওইচই আছে, ওইচই যে কারগুলো হয় ওতে থাকবে। তো ওতে কী কী ট্রেড লাগবে দেখো, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, মাধ্যমিক প্লাস সিসিএ, এরকম অনেক ট্রেড আছে, অনেক ডিপার্টমেন্ট আছে রেলওয়েতে। তো এক এক ডিপার্টমেন্টের জন্য এরকম এক এক ট্রেড। আমি চেক করছিলাম যে প্রচুর আইটিআই ট্রেডে তোমরা কোর্স করে থাকলে তোমরা টেকনিশিয়ানের পরীক্ষায় বসতে পারবে, অনেক আইটিআই ট্রেড এলিজিবল। এবার ভ্যাকান্সি একটু দেখে নাও কোনটায় কত ভ্যাকান্সি ছিল। এটা 2018-র যে নোটিফিকেশান, সে 18 নোটিফিকেশান অনুযায়ী ভ্যাকান্সি। এলাহাবাদে কত ছিল, আজমিরে কত ছিল, যেমন আরআরবি কলকাতা, কলকাতা দেখো ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, মেট্রো, তিনটের এগেনস্টেই তোমার আরআরবি কলকাতাতে ফর্ম ফিল আপ হয়েছিল। ভ্যাকান্সি দেখতে পাচ্ছ কত ছিল কলকাতার, ভালোই ভ্যাকান্সি ছিল, প্রায় ইস্টার্ন রেলওয়েতে 979টা মতো ভ্যাকান্সি ছিল। এটা এএলপির ভ্যাকান্সি দেখছো, এই জায়গায় হলো টেকনিশিয়ানের ভ্যাকান্সি। এইবার পরীক্ষা কি করে তোমরা পাস করতে পারবে সেই নিয়ে একটা আলোচনা করব, যে কি করে তোমরা প্রিপারেশন নেবে। দেখো নোটিফিকেশান যবেই বেরোক একদিন না একদিন বের হবেই। তো কেউ যদি আগে থেকে অল্প অল্প করে প্রিপেয়ার হতে থাকে তাহলে যখন পরীক্ষা হবে সে ইজিলি জব পেয়ে যাবে। তোমরা এতক্ষণ সিলেবাস দেখে মোটামুটি এইটুকু বুঝতে পেরেছো যে রেলের এএলপি টেকনিশিয়ান পরীক্ষার জিকের বিশাল কিছু ওয়েটেজ নেই। তো জিকের পার্টটাকে তোমরা বিশাল কিছু ফোকাস না করেও চাকরি পেতে পারো। রেলের চাকরি পেতে গেলে মেন যেটা লাগে সেটা হলো ম্যাথ আর জিআই। আমি এর আগেও আমার অনেক ভিডিওতে বলেছি, রেলের গ্রুপ ডি হোক, টেকনিশিয়ান হোক, কেউ যদি ম্যাথ আর জিআই এই দুটো পার্ট স্ট্রং করে রাখে তাহলে বাদবাকি রিজনিং, এই জেনারেল সায়েন্স আর যে জিকে আছে সেখান থেকে অল্প অল্প করে নাম্বার তুললেও ইজিলি সে ফাইনাল মেরিটে থাকতে পারবে। ম্যাথ 20 নাম্বার সিপিটি 1-এ, রিজনিং 25 নাম্বার, তো ম্যাথ আর রিজনিং দিয়েই তোমার 45 নাম্বার হয়ে যাচ্ছে। কেউ যদি একদম জিরো থেকে শুরু করে তাহলে তারা প্রথমে একদম স্টার্টিং থেকে যে কোনো স্যারের থেকে সরকারি চাকরির পরীক্ষায় যেমন ম্যাথ আসে সেরকম পরপর চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ কমপ্লিট করো। তারপরে মক দাও, মক দিয়ে দেখো যে কোন চ্যাপ্টারটা তোমার উইক আছে বা কোন চ্যাপ্টারটা তোমার স্ট্রং আছে, তো সেই হিসাবে উইক চ্যাপ্টারের উপরে বিশাল করে ফোকাস করো। এইভাবে স্ট্র্যাটেজি নিলে ইজিলি জব পাওয়া যায়। রিজনিং একদম সোজা একটা জিনিস। রিজনিং কেউ যদি মানে 3 মাস পড়ে তার লাইফে, তারপরে আর তার রিজনিংয়ের কোনো ক্লাস দেখতে হবে না। 3 মাস আমি অনেক বলে দিয়েছি, অনেক সময়। কেউ যদি প্রতিদিন পড়ে 90 দিন ইজ মোর দ্যান এনাফ। তো শুধুমাত্র 90 দিন তোমরা 3 মাস সময় নাও রিজনিং শেখার জন্য,
তারপরে শুধু প্র্যাকটিস, মক দেখো, অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলো দেখো, বিভিন্ন ম্যাগাজিন পেপার টেপারে রিজনিং দেয়, তো ওইগুলো প্র্যাকটিস করো, একই রকম রিজনিং থাকবে। এবার জেনারেল সায়েন্স কী করে পড়বে বা জেনারেল সায়েন্স কীভাবে কমপ্লিট করবে, এই নিয়ে অনেকের ডাউট থাকে। জেনারেল সায়েন্স যে কোনো ভালো ভালো টিচার তোমাদের কোনো এনসিআরটির বই পড়তে বলবে। এনসিআরটির বইয়ে মানে এনসিআরটির ইংলিশ বা হিন্দি ভার্সানের বইয়ে একটু ভালোভাবে সিলেবাসটা সাজানো থাকে আর একদম ওই থেকেই ঝাঁপে। তো অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বাংলা বই আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই বাংলা বইও এনসিআরটি বেসড। তো কেউ যদি বাংলা বই পড়ে আমার মনে হয় না সে বিশাল কিছু লস করবে, কারণ বাংলা বই পড়েও যথেষ্ট ভালো নাম্বার তোলা যায় কেউ যদি কনসেপ্ট বুঝে বুঝে পড়াশোনা করে। তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে ফিজিক্যাল সায়েন্স বই আছে মাধ্যমিকের 9-10-এর, সেই ফিজিক্যাল সায়েন্স বই, লাইফ সায়েন্স বই, এই দুটো বই একদম জল করে ফেলো। এই দুটো বই কেউ যদি জল করে সে ইজিলি সায়েন্সের 70% নাম্বার একদম সিকিউর করে আসতে পারবে। তারপরের যে 30% নাম্বার সেগুলো পড়তে গেলে তোমাকে এক্সট্রা আরও কয়েকটা কন্টেন্ট পড়তে হবে, বিভিন্ন মক টেস্ট দিতে হবে, কারণ বইয়ের ভেতরে সব থাকে না। বই থেকে শুধু মুখস্থ না, কনসেপ্টটা বোঝো। যেমন গতির চ্যাপ্টার যখন তোমরা পড়বে, গতি কী, ত্বরণ কী, মন্দন কী, মানে এই ব্যাপারগুলো কনসেপ্ট বুঝে বুঝে তারপরে পড়ো। ফিজিক্যাল সায়েন্সের আলো, এই টাইম স্পিড মোশন, এই চ্যাপ্টারগুলো থেকে প্রচুর প্রশ্ন দেয়। তারপর ইলেকট্রিসিটি। তো যাই হোক, মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স খুব ভালো করে পড়ো। আর লাইফ সায়েন্সও মাধ্যমিকের বই কেউ যদি ফার্স্ট টু লাস্ট পড়ে তাহলে সে অনেক নাম্বার তুলতে পারবে। বুঝে বুঝে পড়তে হবে। তো ম্যাথ, রিজনিং, সায়েন্স, এই 3টে পার্ট তোমরা মোটামুটি এখন থেকেই কমপ্লিট করা শুরু করো। এইগুলোই হলো মেন পার্ট। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের রেলের মোটামুটি 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়ে রাখতে হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল অ্যাওয়ারনেসে বেশি একটা নাম্বার নেই, তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অল্প অল্প করে পড়তে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্স নিজের নলেজের জন্য অনেক দরকার হয়। কারেন্ট অ্যাফেয়ার্সের আমি বলবো এক্সামের আগে টপিক ধরে ধরে পড়বে। লাস্ট 2 বছরের তোমার যে অ্যাওয়ার্ডগুলো হয়েছে মোটামুটি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, বেশি ডিটেলসে পড়তে হবে না। যেমন নোবেল আছে, তা বিভিন্ন স্পোর্টস অ্যাওয়ার্ড আছে, যেমন এই যে এখন ওয়ার্ল্ড কাপ হলো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো, অলিম্পিক হলো, তো এই তারপর এশিয়ান গেমস হলো। তো এই নিয়ে ইন্ডিয়ান কেউ যদি কোনো মেডেল পেয়ে থাকে বা ভালো পারফর্ম করে থাকে, এইগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়। তারপর আমাদের পিএম বা আমাদের প্রেসিডেন্ট কোথাও গিয়ে কোনো কিছু উদ্বোধন করলে, মানে যেগুলো নিউজে ছিল বা কোনো কন্ট্রোভার্সি হয়েছিল, তো এই টাইপেরই প্রশ্ন তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে দিয়ে দেয়। আর ওখানে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এরকম না, তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, এগুলোরও অল্প অল্প প্রশ্ন থাকতে পারে, কিন্তু ওই টেস্টটা অনেকই কম থাকে। হিস্ট্রি কেউ যদি অল্প পড়ে নাম্বার পেতে চায় তাহলে আমি বলবো যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা আছে সেই পার্টটা কেউ পড়ো। ওই পার্ট থেকে তোমরা একটা প্রশ্ন দেখতে পারবেই। 1947 পর্যন্ত যে স্ট্রাগলগুলো হয়েছিল, যে মুভমেন্টগুলো হয়েছিল, ইংরেজরা যে অ্যাক্টগুলো এনেছিল, পিটস অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, তো এই অ্যাক্টগুলোর থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বা কোন লর্ড এনেছিল, তো এইগুলো তোমরা যদি একটু পড়ো হিস্ট্রি থেকে নাম্বার পেতে পারো। তারপর বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, তারপর আর্য যুগ যেটা বৈদিক এজ, হরপ্পা মহেঞ্জোদারো, তো এই সব কয়েকটা চ্যাপ্টার হিস্ট্রি থেকে পড়লে ইজিলি নাম্বার পাওয়া যায়। তো এই নিয়ে পরে আরও আলোচনা করব। তো এই গেল CBT 1। CBT 1-এ শুধুমাত্র একটু নাম্বার পেতে হবে যাতে CBT 2 তোমরা অ্যাপিয়ার করতে পারো। CBT 2-তে সেম সিলেবাস CBT 1-এর মতো, CBT 2-এর পার্ট এতে শুধুমাত্র প্রশ্নের সংখ্যাটা একটু বেশি থাকবে। তোমার CBT 1-এ 75টা প্রশ্ন ছিল, এটাতে তোমার 100টা প্রশ্ন থাকবে। প্রশ্নের লেভেল মোটামুটি একই টাইপের থাকে। CBT 2-এর পার্ট বি, সেটা তোমার ট্রেড সিলেবাস থাকবে। যারা যে ট্রেডে ITI করেছো তারা সেই ট্রেডের একটা সিলেবাস চুজ করবে বা ওই ট্রেড চুজ করবে। HS সায়েন্স যারা থাকবে তাদের এই CBT 2-এর পার্ট বিতে ট্রেডের জায়গায় ফিজিক্স আর ম্যাথ নিতে পারবে। ফিজিক্স অ্যান্ড ম্যাথে HS-এর পুরো 100% চ্যাপ্টার থাকে না, জাস্ট কয়েকটা চ্যাপ্টারই থাকে। সেই চ্যাপ্টার তোমার যে নোটিফিকেশান আসবে সেখানে ক্লিয়ারলি মেনশন করা থাকবে। পরে আমি আরও ভিডিও করে এক্সপ্লেন করে দেবো, নোটিফিকেশানটা আসতে দাও। তো ফিজিক্স অ্যান্ড ম্যাথের ইলেকট্রিসিটি চ্যাপ্টার থাকে, ম্যাগনেটিজম থাকে, টাইম স্পিড মোশন থাকে, লাইট থাকে, তো এই টাইপের কয়েকটা চ্যাপ্টার দিয়ে তোমার কভার হয়ে যাবে। আর ম্যাথেও সেম, তোমার 100% চ্যাপ্টার থাকবে না, একদম সোজা প্রশ্ন থাকে। তো আমি এই পার্ট দিয়েই আমি টেকনিশিয়ানের পরীক্ষাটা দিয়েছিলাম, CBT 2-তে এই পার্ট দিয়েছিলাম,
প্রচুর কাট অফ হয়েছিল, আর এই পার্টে ভালো স্কোর করেছিলাম। এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র পাস করতে হবে এরকম। তো 35% নাম্বার পেলেই হয়ে যায়। তো এই পার্ট আমার দারুণ হয়েছিল, যতগুলো পরীক্ষা দিয়েছি সব থেকে ভালো আমার এই পার্টটা হয়েছিল। আমার এখনও মনে আছে 75টা প্রশ্নের মধ্যে 50টা করেছিলাম, তার মধ্যে 49টাই ঠিক হয়েছিল, মানে একটাও ভুল হয়নি, শুধুমাত্র একখানা ভুল হয়েছে, সেটা সিলি মিস্টেক যাকে বলে ওই টাইপের, নাহলে 100% অ্যাকুরেসি থাকতো। যাই হোক, সময়ের মধ্যে নামানো এটাই একটু চাপ। ফিজিক্সের অঙ্ক থাকে, টাইম স্পিড মোশন চ্যাপ্টারের অঙ্ক থাকবে, তারপর ভি সমান সমান আইআর দিয়ে অঙ্ক থাকবে, এই টাইপের কিছু ইজি 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 অঙ্ক থাকবে। রোধের যে সমান্তরাল সমবায়, তারপর শ্রেণী সমবায় দিয়ে অঙ্ক থাকবে। তো এগুলো কেউ যদি প্র্যাকটিস করে ইজিলি করতে পারবে, বিশাল কিছু ব্যাপার না এগুলো। তো এই ছিল এলপি টেকনিশিয়ান নিয়ে একটা ধারণা। আশা করি যারা এলপি টেকনিশিয়ানের প্রিপারেশান নেবে তাদের অনেক হেল্প হবে। আর লাস্টে একটাই বলবো যে জবে নোটিফিকেশান বেরোবে তার অপেক্ষা করবে না। যাদের চাকরি পাওয়ার ইচ্ছা তারা এখন থেকেই প্রিপেয়ার হওয়া শুরু করো, তাহলে পরে গিয়ে খুব আফসোস হবে যখন নোটিফিকেশান বেরোবে, পরীক্ষার হলে বসবে, তখন দেখবে বারবার ফিল হবে যে আমি যদি আগে থেকে পড়তাম তাহলে আমি অনেক নাম্বার পেতাম। এলপি টেকনিশিয়ান প্রচুর ইজি একটা পরীক্ষা। আগেরবার যারা পাস করেছে, যারা অলরেডি চাকরি করছে, তাদের কাছ থেকে শুনতে পারো যে কী কাট অফে তারা চাকরি করছে। কাট অফ নিয়ে একটা সেপারেট ভিডিও পরে করে দেবো, কারণ অনেক পোস্ট আছে, অনেক আরআরবি আছে। যাই হোক, সব থেকে কম কাট অফ হয়েছিল তোমার গ্রুপ ডির থেকেও তোমার এলপি টেকনিশিয়ানের কাট অফ সব মানে কম হয়েছিল। তো এইবার বোঝো যে এলপি টেকনিশিয়ান কী লেভেলের একটা পরীক্ষা। অনেক ভ্যাকান্সি থাকে, খুব ভালো একটা পোস্ট। কেউ যদি টেকনিশিয়ান গ্রেড 3-তে জয়েন করে, তারা তার সার্ভিস লাইফে ইজিলি একটা জেইল লেভেলে চলে যাবে, মানে একটা 4200 অথবা 4600 গ্রেড পেয়ে ইজিলি চলে যাবে। তো টেকনিশিয়ান থেকেও রেলের অনেক ওপরে পোস্টে যাওয়া যায়। আর এএলপি হলে তো তোমার টাকা পয়সার কোনো অসুবিধা হবে না। আমার অনেক বন্ধু আছে এএলপি, পরে সুযোগ হলে তাদের ইন্টারভিউ বা তাদের লাইভ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলো, ভিডিওটা এইটুকুই ছিল। বাই, টাটা, টেক কেয়ার।